স্টুডেন্টস, জ্ঞানচর্চা চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি তোমাদের বলেছিলাম বায়োলজি ক্লাস নেব, যথারীতি আমি চলে এসেছি ক্লাস 11-এর প্রচেষ্টা ব্যাচের বায়োলজি ক্লাস নিয়ে। আজকে আমরা শুরু করব দেরি না করে জীবজগতের শ্রেণীবিন্যাস। এই চ্যাপ্টারটা তোমাদের এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট আছে। এমসিকিউ কোথা থেকে কি দিয়ে দেবে তার কোনো ঠিক নেই, তোমাদেরকে ভালোভাবে এই চ্যাপ্টারটা পড়তে হবে, তাহলেই হবে। একটু মনে রাখতে হবে আর কি, বোঝার থেকে বেশি মনে রাখতে হবে এই চ্যাপ্টারে। তাহলে আমরা আসি শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন। মানব সভ্যতার উষালগ্ন থেকেই জীবজগৎকে শ্রেণীবদ্ধ করার চেষ্টা শুরু হয়েছিল। অ্যারিস্টটলের সময় থেকে বিংশ শতাব্দীর মধ্যবর্তীকাল পর্যন্ত জীববিদগণ জীবজগৎকে দুটি ভাগে বিভক্ত করেছিলেন। শ্রেণীবিন্যাসের দুটি ভাগ হলো, এক উদ্ভিদ রাজ্য এবং দুই প্রাণী রাজ্য। কিন্তু এই দুটি রাজ্যের অন্তর্ভুক্ত নয় এমন অনেক জীবের কথা এই ধরনের শ্রেণীবিভাগে অনুপস্থিত ছিল। যেমন প্রোক্যারিওট ও ইউক্যারিওটদের বিভাজন ছিল না, এককোষী সবুজ শৈবাল, মৃতজীবী, রঞ্জক পদার্থবিহীন ছত্রাক গোষ্ঠীও এরূপ শ্রেণীবিন্যাসে অনুপস্থিত ছিল। পরবর্তী সময়ে জীবজগৎকে আরও সুসংহতভাবে শ্রেণীবিন্যাসের চেষ্টা করা হয়েছে। পৃথিবীর সমস্ত জীবগোষ্ঠীকে সম্পর্কের নিরিখে বড় থেকে ছোট বিভিন্ন গোষ্ঠীতে ভাগ করা হয়। পৃথিবীর সমস্ত জীবের বিশেষ এই গোষ্ঠীভুক্তিকরণকে জীবজগতের শ্রেণীবিন্যাস বলা হয়। আশা করি তোমরা এখানটা বুঝে গেছো, তোমরা পড়বে এখানটা। তারপরে দেখো মেন হচ্ছে এখানে সংজ্ঞা। সমস্ত সজীব জীবের আকার আকৃতি, উৎপত্তি, বাসস্থানের প্রকৃতি, বিবর্তনগত সম্বন্ধ, বিভিন্ন সাদৃশ্য, বৈসাদৃশ্য এবং পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে সুনির্দিষ্ট বিজ্ঞানসম্মত পদ্ধতিতে জীবজগৎকে ধারাবাহিকভাবে ক্ষুদ্র থেকে বৃহত্তর বিভিন্ন গোষ্ঠীতে বিন্যাসকরণের পদ্ধতিকে জীবজগতের শ্রেণীবিন্যাস বলা হয়। আরেকটা কথা তোমাদের বলে রাখি, বইতে কিন্তু তোমাদের অনেক ডাটা দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে। আমি এখানে তোমাদের যতটা সম্ভব শর্ট আকারে আমি সেই জায়গাগুলো তুলে ধরেছি, তোমরা সেইগুলো ভালো করে এইগুলোই দেখে রাখবে ভালো করে। তোমাদের অত ডিটেলসে যাওয়ার এখন দরকার নেই, মনে রাখতে পারবে না। তারপর এখানে দেখে নিই শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। এখানে 3টে পয়েন্ট দিয়েছি, এই 3টে পয়েন্ট দেখে নেবে। শনাক্তকরণ, পারস্পরিক সম্পর্ক নির্ণয়, জীবজগৎ সম্বন্ধীয় জ্ঞান লাভ। চলে যাচ্ছি আমরা পরের পেজে। এখানে আছে জীবজগতের শ্রেণীবিন্যাসের বিবর্তনের ক্রমপর্যায়। এখানে আমরা বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে শ্রেণীবিন্যাস করেছেন, সেইগুলোই এখানে পরপর দেওয়া আছে। দ্বিরাজ্য শ্রেণীবিন্যাস করেছিলেন লিনিয়াস, এবং তার রাজ্যে এখানে দুটো রাজ্য ছিল, উদ্ভিদ রাজ্য, প্রাণী রাজ্য। তারপরে ত্রিরাজ্য শ্রেণীবিন্যাস করেছিলেন আর্নেস্ট হেকেল। সালগুলো একটু দেখে রাখবে তাহলেই হবে। তার 3 রাজ্য প্রতিষ্ঠা, উদ্ভিদ রাজ্য, প্রাণী রাজ্য, এই 3টে করে এগুলো মনে রাখবে। তারপরে 4 রাজ্য শ্রেণীবিন্যাস বিজ্ঞানী কোপল্যান্ড করেছিলেন, প্রতিষ্ঠা মোনেরা, প্রতিষ্ঠা, উদ্ভিদ রাজ্য, প্রাণী রাজ্য, এই 4টে। তারপরে 5 রাজ্য শ্রেণীবিন্যাস বিজ্ঞানী হুইটেকার করেছিলেন 1969 খ্রিস্টাব্দে। তিনি 5 রাজ্যে বিভক্ত করেছিলেন, যে এটাই আমাদের পাঠ্য আছে। এই সমস্ত শ্রেণীবিন্যাসগুলোকেই আমাদের আলাদা আলাদা করে পড়তে হবে বিশ্লেষণ করে। মোনেরা, প্রতিষ্ঠা, ছত্রাক, উদ্ভিদ রাজ্য, প্রাণী রাজ্য, এটাই। তারপরে আছে 3 ডোমেইন শ্রেণীবিন্যাস বিজ্ঞানী কার্ল উস জিনগত সাদৃশ্য বৈসাদৃশ্যের ভিত্তিতে জীবজগৎকে 3টি ডোমেইনে ভাগ করেন। আর্কিয়া, ব্যাকটেরিয়া, ইউক্যারিয়া বা ইউব্যাকটেরিয়া, একই জিনিস। এগুলো একটু ভালো করে পড়ে নেবে। তারপরে 6 রাজ্য শ্রেণীবিন্যাস বিজ্ঞানী ক্যাভেলিয়র স্মিথ জীবজগৎকে 6 রাজ্যে ভাগ করেছেন। এই রাজ্যগুলো হলো ব্যাকটেরিয়া, আদ্যপ্রাণী, ক্রমিষ্টা, উদ্ভিদ রাজ্য, ছত্রাক, প্রাণী রাজ্য হলো এখানে। এইগুলো পরের পেজে চলে যাই। ওইগুলোই তোমাদের ওই ছকটাই এখানে ভালোভাবে দেওয়া আছে, এগুলো একটু দেখে নেবে, এগুলো ভালো করে একটু পড়ে নেবে, ইম্পর্টেন্ট আছে।
তারপরের পেজে চলে যাই। এখানে ওই 5 রাজ্যের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আছে, এগুলো 3-4টে করে, এগুলো মোটামুটি সবগুলোই দেখে রাখবে। যদি লেখা কোশ্চেন হতো না তাহলে 3-4টে করে লিখলেই মোটামুটি হয়ে যেত, কিন্তু যেহেতু এমসিকিউ তাই এগুলো সবগুলোই মোটামুটি তোমাদের দেখে রাখতে হবে। যেমন মনেরা এককোষী প্রোক্যারিওটিক জীব, আমি সবগুলো আর পড়ছি না, তোমরা মোটামুটি দেখে নেবে। তারপরে কোষপ্রাচীর বর্তমান, যা সাধারণত সেলুলোজবিহীন, এখানে এটা হলো নিউক্লিয়াস পর্দা অনুপস্থিত, এভাবে তোমরা দেখে নেবে। তারপরে প্রোটিস্টা, সেইভাবেই বৈশিষ্ট্যগুলো আছে, এইগুলো একটু ভালো করে দেখবে। তো মনেরা প্রোক্যারিওটিক জীব, প্রোটিস্টা থেকে ইউক্যারিওটিক জীব স্টার্ট হচ্ছে। তারপরে নিউক্লিয়াস সুগঠিত কিনা, নিউক্লিয় পর্দা আছে কিনা, এইগুলো সব দেখে নেবে। তারপরে ফাঙ্গি, তারপরে প্লান্টি, তারপর অ্যানিমেলিয়া, এটা হলো। তারপরে চলে যায় মনেরা, রাজ্য মনেরা, বিজ্ঞানী হুইটেকার যে করেছিলেন রাজ্য, 5 রাজ্য শ্রেণীবিন্যাস, তারই একটি মাত্র রাজ্য হলো মনেরা, একমাত্র নয় কিন্তু, সরি। তারপরে এটা সংজ্ঞা, আদি প্রকৃতির অর্থাৎ প্রোক্যারিওটিক নিউক্লিয়াস বিশিষ্ট ক্ষুদ্র এককোষী, কোনোটি ফিলামেন্টযুক্ত, কোনোটি উপনিবেশ গঠনকারী প্রাচীনতম জীবগোষ্ঠী যুক্ত রাজ্যকে মনেরা বলে। বিস্তার, এরা পৃথিবীর সকল পরিবেশে বসবাস করতে পারে। কেউ কেউ চরমভাবাপন্ন পরিবেশে, অধিক উষ্ণতা, লবণাক্ত, ক্ষারীয় বা আম্লিক পরিবেশে বা শীতলতম পরিবেশে বসবাস করে। বিস্তারটাও একটু দেখবে আর সংজ্ঞাটা একটু দেখবে। ওই ফিলামেন্টযুক্ত, কোনোটি উপনিবেশ গঠনকারী, এগুলো দেখে নেবে। তারপরে মনেরা রাজ্যের শ্রেণীবিন্যাস, পৃথিবীর প্রাচীনতম জীবগোষ্ঠীযুক্ত রাজ্য মনেরাকে কতগুলো শ্রেণী বা গোষ্ঠীতে ভাগ করা যায়, এই ভাগগুলো নিচের ছকে দেখানো হলো। মনেরা এখানে আর্কিব্যাকটেরিয়া, ইউব্যাকটেরিয়া, দুভাগে ভাগ করা হয়েছে মনেরাকে। সেই আর্কিব্যাকটেরিয়াকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, মিথানোজেন্স, হ্যালোফাইলস, থার্মোঅ্যাসিডোফাইলস। আবার ইউব্যাকটেরিয়াকে 6 ভাগে ভাগ করা হয়েছে, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, অ্যাক্টিনোমাইসিটিস, স্পাইরোকিটিস আর রিকেটসিয়া, এই ভাগগুলো আছে। তারপরে আমরা চলে যাচ্ছি পরের পেজে। আর্কিব্যাকটেরিয়ার যে ভাগগুলো, ওদের বিশ্লেষণগুলো এখানে দেওয়া আছে। এই ব্যাকটেরিয়াদের বিশেষ ধরনের জীব বলা হয় কারণ এরা অত্যন্ত লবণাক্ত অঞ্চল, উষ্ণ প্রসবন এবং তৃণজাতীয় উদ্ভিদ সমৃদ্ধ জলাভূমির মতো অত্যন্ত প্রতিকূল কিছু পরিবেশেও বেঁচে থাকতে পারে। আর্কিব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের গঠন অন্য ব্যাকটেরিয়া থেকে পৃথক হয়। এই বৈশিষ্ট্যের কারণেই এরা অত্যন্ত প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে। মিথানোজেনিক ব্যাকটেরিয়াগুলো গরু, মহিষের মতো বহু রোমন্থক প্রাণীদের অন্ত্রে বাস করে। গরু, মহিষ, এই উদাহরণগুলো একটু দেখবে। এরা এই রোমন্থক প্রাণীদের মল থেকে মিথেন বা বায়োগ্যাস উৎপাদনে সাহায্য করে। মানে আর্কিব্যাকটেরিয়ার মিথানোজেন্সের বৈশিষ্ট্যগুলো এখানে আমরা দেখে নিলাম। তারপরে আসছে হ্যালোফাইলস এখানে অধিক লবণাক্ত পরিবেশে ও আলো বেশি তীব্রতা এদের বেঁচে থাকার জন্য প্রয়োজন। লবণাক্ত হ্রদে, ডেড সি এবং সাগরের তীরের দিকে এরা থাকে। এদের দেহে এটিপি সংশ্লেষে সাহায্যকারী রঞ্জক ব্যাকটেরিওরোডপসিন, এইটা দেখবে, রঞ্জকের নাম ব্যাকটেরিওরোডপসিন থাকে। হ্যালোফিলাস আর্কিব্যাকটেরিয়া কোষপর্দার অবস্থিত লোহিত ক্যারোটিনয়েড ক্ষতিকর বিভিন্ন রশ্মির বিকিরণ থেকে দেহকে রক্ষা করে। এই ক্যারোটিনয়েড, লোহিত ক্যারোটিনয়েড, এইগুলো সব দেখে রাখবে ভালো করে। তারপরে আমরা আরেক ভাগে চলে আসছি, থার্মোঅ্যাসিডোফাইলস। এই প্রকার আর্কিব্যাকটেরিয়ার উচ্চ তাপমাত্রা চাই, কিন্তু উষ্ণতাটা মনে রাখবে 110 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং বেশি আম্লিক, পিএইচটা মনে রাখবে 2.0 পর্যন্ত স্থানে বসবাস করতে পারে। এই বাধ্যতামূলক অবায়ুজীবী, এরা কিন্তু বাধ্যতামূলক অবায়ুজীবী। এখান থেকে কোশ্চেন আসতে পারে কারা বাধ্যতামূলক অবায়ুজীবী, তারপর নিচে অপশন দিয়ে দেবে 4টে, তোমাকে বেছে নিতে হবে। এরা স্বভোজী, কেমোসিনথেসিসের সাহায্যে খাদ্য সংশ্লেষ করে। তারপরে উদাহরণগুলো মনে রাখবে, সালফোলোবাস, আর এটা থার্মোপ্লাজমা, আর এখানে সালফোলোবাস আর হ্যালোকক্কাস। তারপরে আসছি পরের পেজে, ইউব্যাকটেরিয়া। হাজার হাজার ধরনের ইউব্যাকটেরিয়া বা প্রকৃতি
ব্যাকটেরিয়া পরিবেশে বর্তমান। এখানে দেখো প্রথমেই বলি ইউব্যাকটেরিয়ার এই যে চিত্রটা, এটা তোমরা দেখবে, কারণ তোমাদের এমসিকিউতে ডায়াগ্রাম বেসডও কোশ্চেন আসে। তোমরা নিশ্চয়ই দেখেছো কেমন কোশ্চেন হবে তোমাদের। এখানে এই স্থানটাকে বলবে এ দিয়ে দেবে, এখানটাকে বি দিয়ে দেবে, এরকম ভাবে বলবে এই জায়গাগুলোর নাম বলো, শনাক্তকরণ বলো করো, এই রকম বলে দেবে আর কি। এগুলো একটু ভালো করে দেখে রাখবে, এখানটা পড়ে নেবে। এখানটা মোটামুটি সহজ আছে। এইগুলো হেটেরোসিস্ট কাকে বলে, তারপর উদাহরণগুলো নষ্ট কেনাবেনাতে দেখা যায়, এগুলো একটু দেখে নেবে ভালো করে। তারপরে আমরা চলে আসছি ব্যাকটেরিয়াতে। ব্যাকটেরিয়ারও সেম এখানে ছবিটা দেখবে। ব্যাকটেরিয়া এটা পিলি, নিউক্লিয়েড আর সাইটোপ্লাজম, ক্যাপসুল, কোষ প্রাচীর, এগুলো সব ভালো করে দেখে নেবে। তারপর এখানে চলে আসছি ব্যাকটেরিয়ার সংজ্ঞা। মোনেরা রাজ্যের অন্তর্গত, মানে মোনেরা কি প্রোক্যারিওটিক, মানে এটাও হবে প্রোক্যারিওটিক। মোনেরা রাজ্যের অন্তর্গত জল, স্থল ও বায়বীয় সকল পরিবেশে অভিযোজনে সক্ষম আদি নিউক্লিয়াস যুক্ত এককোষী প্রোক্যারিওটিক। এই দেখো প্রোক্যারিওটিক, যাদের কোষ প্রাচীরে পেপটাইডোগ্লাইকান এবং কোষের মধ্যে নগ্ন ডিএনএ, মেসোজোম ও সঞ্চিত বস্তুরূপে গ্লাইকোজেন থাকে। সঞ্চিত বস্তুরূপে গ্লাইকোজেন কাদের দেহে থাকে, এই রকম কোশ্চেন আসবে, তাদের ব্যাকটেরিয়া বলা হয়। লিউয়েনহক প্রথম ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। বিজ্ঞানীর নামটাও দেখে রাখবে ভালোভাবে। তারপরে আছে প্রকৃতিতে পরজীবী ব্যাকটেরিয়ার সংখ্যাই সবচেয়ে বেশি। এদের মধ্যে বেশিরভাগই গুরুত্বপূর্ণ বিয়োজক, অণুজীব এবং অনেকেরই মানুষের জীবনের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। দুধ থেকে দই তৈরি, অ্যান্টিবায়োটিক উৎপাদন, সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে নাইট্রোজেন সংবন্ধন ইত্যাদি কাজে এরা সাহায্য করে। এদের মধ্যে কিছু হলো রোগ সৃষ্টিকারী অণুজীব বা প্যাথোজেন। এরা বিভিন্নভাবে মানুষ, ফসল, খামারে প্রতিপালিত প্রাণী এবং পোষা প্রাণীর ক্ষতি সাধন করে। বিভিন্ন ব্যাকটেরিয়া সৃষ্ট কয়েকটি সুপরিচিত রোগ হলো কলেরা, টাইফয়েড, টিটেনাস, লেবুর ক্যাঙ্কার রোগ ইত্যাদি। তারপরে আসছে এখানে বিভাজনরত ব্যাকটেরিয়া। এখানে দেখে নাও, এখানে আছে ব্যাকটেরিয়া প্রধানত ফিউশন হবে, এটা ফিশন নয়, ফিউশন বা বিভাজন পদ্ধতিতে বংশ বিস্তার করে। কখনো কখনো প্রতিকূল অবস্থায় এরা রেণু উৎপাদন করে। এদের মধ্যে যৌন জননও পরিলক্ষিত হয়। একটি ব্যাকটেরিয়াম থেকে আরেকটি ব্যাকটেরিয়ামে অত্যন্ত সরলভাবে ডিএনএ স্থানান্তরকরণের মাধ্যমে যৌন জনন সংঘটিত হয়। এরপর চলে আসছি ছকে, আকারের ভিত্তিতে ব্যাকটেরিয়া শ্রেণীবিন্যাস। এগুলো একটু তোমরা ভালোভাবে দেখে নেবে। কক্কাস, ব্যাসিলাস, ভিব্রিও, স্পাইরিলাম, এদের প্রকারগুলো দেওয়া আছে। একটু কষ্ট করে কক্কাসের প্রকারভেদটা মনে রাখবে, আর ব্যাসিলাসেরটা, আর বাকি সবারই একটা একটা করে বৈশিষ্ট্য আর উদাহরণগুলো জানি একটু মনে রাখা কষ্টের, কিন্তু একটু মনে রাখতে হবে, কারণ দিয়ে দিতে পারে। বানানগুলো একটু ভালো করে দেখে রাখবে। এটা পড়ে রাখবে ভালোভাবে। তারপরে আমরা চলে আসছি রঞ্জন প্রকৃতির ওপর নির্ভর করে ব্যাকটেরিয়া শ্রেণী বিভাগ। বিজ্ঞানী হেন্স ক্রিস্টালগ্রামস হলেন গ্রাম রঞ্জন পদ্ধতির উদ্ভাবক। এই পদ্ধতিতে ব্যাকটেরিয়াদের দুটি বৃহৎ গোষ্ঠীতে ভাগ করা যায়। এক হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, আর দুই হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম পজিটিভের ক্ষেত্রে বৈশিষ্ট্য হলো যাদের কোষপ্রাচীর পুরু এবং যাতে পেপটাইডোগ্লাইকান, টিকোইক অ্যাসিড ও পাতলা লাইপোপলিস্যাকারাইড থাকে। আর গ্রাম নেগেটিভের বৈশিষ্ট্য হলো যাদের কোষপ্রাচীর পাতলা। এই যে দেখো, গ্রাম পজিটিভের কোষপ্রাচীর পুরু, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর পাতলা, এতে পেপটাইডোগ্লাইকান ও পুরু লাইপোপলিস্যাকারাইড থাকে। এগুলো হলো বৈশিষ্ট্য। তারপরে ব্যাকটেরিয়ার দুটি ভাগ, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, ওটাই আবার এখানে দেওয়া আছে। উদাহরণগুলো ভালো করে দেখে নেবে, ভালো করে উদাহরণ দেখতে হবে বানান সহ। তারপর এখানে ফ্ল্যাজেলার সংখ্যা ও বিন্যাসের উপর ভিত্তি করে শ্রেণী বিভাগ।
অ্যাট্রিকাস, মনোট্রিকাস, লোফোট্রিকাস, অ্যাম্ফিট্রিকাস, পেরিট্রিকাস। এদের বৈশিষ্ট্য: ফ্ল্যাজেলাবিহীন, কোষের এক প্রান্তে একটি ফ্ল্যাজেলাম থাকে, কোষের যে কোনো প্রান্তে একগুচ্ছ ফ্ল্যাজেলা থাকে, কোনো কোষের উভয় প্রান্তে অ্যাম্ফিট্রিকাসের কোষের উভয় প্রান্তে এক বা একাধিক ফ্ল্যাজেলা থাকে। পেরিট্রিকাসে কোষের চারিদিকে অসংখ্য ফ্ল্যাজেলা থাকে। এখানে তোমরা উদাহরণগুলো দেখে নেবে। আর আলাদা করে কি বলবো, মনেও রাখতে হবে। এই চ্যাপ্টারটা বোঝার তেমন কিছু নেই, ওই শুধু মনেই রাখতে হবে, এটাই এমসিকিউ আর কি। তারপরের পেজে চলে যায়। মাইকোপ্লাজমা। এখানে মাইকোপ্লাজমা বলেছে নোকর্ড অর রাউক্স মাইকোপ্লাজমা আবিষ্কার করেন দুজন বিজ্ঞানী। মাইকোপ্লাজমা পিপিএলও বা এমএলও নামেও পরিচিত। পিপিএলওর ফুল ফর্মটা মনে রাখবে, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, আর এমএলওর ফুল ফর্ম হলো মাইকোপ্লাজমা লাইক অর্গানিজম। তারপর এখানে সংজ্ঞা: সরল, ক্ষুদ্র, কোষপ্রাচীরবিহীন, গ্রাম নেগেটিভ, বহুরূপতা সম্পন্ন প্রোক্যারিওটিক জীবকে মাইকোপ্লাজমা বলে। মাইকোপ্লাজমার ডায়াগ্রামটা দেখে নেবে ভালোভাবে। তারপর চলে আসছে এখানে জীবদেহে প্রভাব। জীবদেহে বিভিন্ন মাইকোপ্লাজমাগুলো বিভিন্নভাবে আমাদের ক্ষতি করে। যেমন এখানে মাইকোপ্লাজমা নিউমোনি, প্রাথমিক নিউমোনিয়া সৃষ্টি করে। মাইকোপ্লাজমা স্যালিভারিয়াম ও এম ওরেল শ্বাসনালীর ওপর দিকের সংক্রমণ ঘটায়। দেখতে পাচ্ছ তাহলে কতটা ভয়ঙ্কর। তারপর আবার এম বোভিজেনিটালিয়াম গবাদি পশুর জননাঙ্গে সংক্রমণ ঘটায়, কতটা ক্ষতিকর ভাবো। আর এখানে তার উদাহরণগুলো দেওয়া আছে আরও: মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, মাইকোপ্লাজমা জেনিটালিয়াম, মাইকোপ্লাজমা নিউমোনি। এখানে হলো এটা। তারপরে দেখো এখানে তোমাদের সুবিধার জন্য এই ছকটা আমি এখানে দিয়েছি, এই ছকটা ভালো করে পড়ে নেবে। এখানের মধ্যে উদ্ভিদের ক্ষেত্রে দেখো, উদ্ভিদ রোগ যেগুলো, তার মধ্যে ধানের ব্লাইট রোগ আর লেবুর ক্যাঙ্কার রোগ, এই ব্যাকটেরিয়াগুলো একটু ভালোভাবে মনে রাখবে, তাহলেই হবে। আর এখানে তেমন কিছু নেই, এগুলো একটু মনে রাখতে হবে। এই বিজ্ঞানসম্মত নাম না, এগুলো বানানো মনে রাখতে হবে। হয়তো দেখো তোমাদের এমন দেবে, এমসিকিউ দিয়ে দেবে 4টে অপশন, এরকম বানানের বিভিন্ন রকমভাবে বানানগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেবে, তখন তোমাদের ভুল হয়ে যাবে। এগুলো তোমরা এরকম একটা দেখে চলে যাচ্ছ, আর সেখানে গিয়ে দেখবে 4টে পরপর একই রকমের, তখন সেটা আরও কষ্টকর হয়ে যাবে। তারপর আমরা চলে আসছি লাস্টের টপিকস আজকের। এখানে আছে অ্যাক্টিনোমাইসিটিস। এখানে ফার্স্টে অ্যাক্টিনোমাইসিটিসের অর্থটা দেখো, গ্রিক শব্দ কিন্তু এটা। অ্যাক্টিস মানে রে, আর মাইকিস মানে ফাঙ্গি। সংজ্ঞা চলে আসি এবার। প্রোক্যারিওটিক জীবের বেলানাকার কোষগুলো পরস্পর যুক্ত হয়ে ছত্রাকের মাইসেলিয়ামের মতো দেখতে যে সূত্রাকার দেহ গঠন করে তাকে অ্যাক্টিনোমাইসিটিস বলে। ছত্রাকের মতো দেখতে বলে এদের ব্যাকটেরিয়া ও ছত্রাকের মধ্যবর্তী জীব বা ছত্রাক আকৃতির ব্যাকটেরিয়া বলে। আবার শারীরবৃত্তীয় কাজের ক্ষেত্রে ব্যাকটেরিয়ার সঙ্গে এদের মিল থাকায় এদের উচ্চ শ্রেণীর ব্যাকটেরিয়াও বলে। বিস্তার: এরা মাটি, সার, জল ও অন্যান্য খাদ্যদ্রব্যে থাকে এবং কখনো কখনো উদ্ভিদ ও প্রাণীর দেহে বিভিন্ন রোগ সৃষ্টি করে। অতীতে এরা রে ফাঙ্গি নামে পরিচিত ছিল। রে ফাঙ্গি নামে পরিচিত ছিল, এটা দেখবে। তারপরে আমরা চলে আসছি রিকেটসিয়া। গ্রাম নেগেটিভ, দণ্ডাকার, কোষপ্রাচীরযুক্ত কিন্তু বহুরূপতা ক্ষমতা সম্পন্ন প্রোক্যারিওট। রিকেটসিয়ার বৈশিষ্ট্য ব্যাকটেরিয়া ও ভাইরাসের মধ্যবর্তী। রিকেটসিয়ার তাহলে বৈশিষ্ট্যটা বুঝতে পারলে, ব্যাকটেরিয়া ও ভাইরাসের মধ্যবর্তী। হ্যাঁ। তারপর এখানে সাধারণ বৈশিষ্ট্য: কোষীয় গঠন, কোষ দণ্ডাকার আকৃতির, 0.3 থেকে 0.5 মিলিমিটার দীর্ঘ, ফ্ল্যাজেলা, পিলি, মিউসিলেজ, ক্যাপসুল অনুপস্থিত, কোষপ্রাচীর ব্যাকটেরিয়া সদৃশ, আরএনএ এবং ডিএনএ 2 প্রকার নিউক্লিক অ্যাসিড বর্তমান, পুষ্টি বাধ্যতামূলক পরজীবী। এরা বৃদ্ধির প্রয়োজনীয় উপকরণ পোষকের দেহ থেকে সংগ্রহ করে। জনন দ্বিবিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন হয়। তারপরে শেষে আসছে জীবদেহে প্রভাব: ঝাড়পোকা,
উকুন, মাছি প্রভৃতি সন্ধিপদ প্রাণীর পৌষ্টিক নালী থেকে ও এই সব বাহকের মাধ্যমে মানুষের দেহে সংক্রামিত হয়। উদাহরণ রিকেটসিয়া টাইফি। এই উদাহরণটা মনে রাখবে। আর এখানে ফাঙ্গিকে এদেরকে আগে ওই অ্যাক্টিনোমাইসিটিস রে ফাঙ্গি নামে পরিচিত ছিল, এগুলো একটু মনে রাখবে। আজকে পার্ট 1 শেষ করলাম, এখনো পরে আরও পার্ট 2 আসবে। আমি জানি আমার ক্লাস দিতে অনেক দেরি হয়ে গেল, তোমরা হয়তো অনেকেই টিউশন নিয়েছো, অনেক তোমাদের পড়াও হয়ে গেছে, কিন্তু আমার একটু লেট হয়ে গেল একটু ব্যস্ততার কারণে। তোমরা সেটা আমাকে মার্সি করে নিও। তারপর খুব শীঘ্রই আমি পরের ক্লাস নিয়ে চলে আসব। তোমরা অবশ্য টেনশন করো না, এই পিডিএফগুলো আমি টেলিগ্রামে যে আজ তাহলে এতটাই থাক, আমি খুব শীঘ্রই চলে আসব পরের ক্লাস নিয়ে। থ্যাঙ্কস টু অল স্টুডেন্টস আমার ক্লাসটা দেখার জন্য। তোমরা যারা জ্ঞানচর্চা চ্যানেলে নতুন আছো, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, আর এখানেই ডেসক্রিপশানে নিচে টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে, সেটাতে তোমরা জয়েন হয়ে যেও। আমাদের কখন কিসের ক্লাস আসবে সেটা তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।